হাই এভরিওয়ান, ওয়েলকাম টু নন একাডেমি। এই কোর্সে আমরা কমপ্লিট ব্লকচেন ডেভেলপমেন্ট শিখব। ব্লকচেইনের একদম শুরু থেকে একটা প্রজেক্ট ডেভেলপমেন্ট পর্যন্ত যত কিছু রয়েছে, বেসিক কনসেপ্টস, ব্লকচেইনের বিভিন্ন টার্মিনোলজি থেকে শুরু করে আমরা কোডিং শিখব এবং ফাইনালি আমরা একটা প্রজেক্ট ডেভেলপ করব। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম অধ্যায়ে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্লকচেইন কি এবং ব্লকচেইনের কিছু হিস্ট্রি দেখার চেষ্টা করব। বিসাইডস আমরা দেখব ব্লকচেইনের কিছু ফান্ডামেন্টাল টার্মিনোলজি। ফার্স্ট অফ অল লেট আস সি ব্লকচেইন কি। সো ব্লকচেইন হচ্ছে মূলত একটা ডিস্ট্রিবিউটেড ডিসেন্ট্রালাইজড লেজার টেকনোলজি। এই প্রত্যেকটা শব্দকে আমরা বিশদভাবে জানব খুব শীঘ্রই। সো এই ব্লকচেইনে কি থাকে? ব্লক থাকে। আমরা যদি জাস্ট এই ব্লকচেইন শব্দটাকে একটু ভাঙার চেষ্টা করি, তাহলে এইখানে আমরা দেখব যে দুইটা শব্দ আছে, রাইট? এটা একটা শব্দ, চেইন একটা শব্দ। ইট মিনস একাধিক ব্লকের যে চেইন, এই চেইন নিয়েই মূলত আমাদের কি তৈরি হয়? একটা ব্লকচেইন তৈরি হয় বা একটা শিকল তৈরি হয়। তাহলে এই শিকলটা মূলত হচ্ছে ডিস্ট্রিবিউটেড, ডিসেন্ট্রালাইজড এবং এই ব্লকগুলোতে আমরা কি রাখি? এই ব্লকগুলোতে মূলত আমরা ট্রানজ্যাকশন রাখি। ইনিশিয়ালি যখন ব্লকচেইন পরিচিত করানো হয়, তখন শুধুমাত্র আমরা ট্রানজ্যাকশন হিস্ট্রিগুলো রাখতাম বা ট্রানজ্যাকশন রাখতাম। পরবর্তীতে ডে বাই ডে এত ডেভেলপমেন্ট হয়েছে ব্লকচেইনে যে আমরা বর্তমানে এই ব্লকে যে কোনো ধরনের ডেটা রাখতে পারি। ইট কুড বি অডিও, ভিডিও বা ডকুমেন্টস। তাহলে আমরা ডেফিনেশনে যদি আরেকবার পড়ি যে এটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটেড ডিসেন্ট্রালাইজড লেজার টেকনোলজি, যেটাতে মূলত কী করা হয়? আমাদের ট্রানজ্যাকশন বা বিভিন্ন ধরনের ডেটা স্টোর করা হয়, যেখানে আমাদের এইটা হচ্ছে একটা পার্মানেন্ট ওয়ে ভেরিফাইবল। ইট মিনস আমরা ভেরিফাই করতে পারি যখনই কোনো ব্লকে আমরা কোনো একটা ডেটা ইনসার্ট করব বা স্টোর করব, আমরা সেটাকে খুবই স্ট্রিক্টলি বা রিলায়েবলি আমরা কি করতে পারি? ভেরিফাই করতে পারি এবং রেসিস্ট্যান্ট টু টেম্পারিং। সো রেসিস্ট্যান্ট টু টেম্পারিং এর মানে হচ্ছে যে এইটাকে আমরা কেউ টেম্পার করতে পারবো না, ঠিক আছে? ইট মিনস ধরুন আমি আজকে 5 টাকা রাখলাম, 5 টাকা রাখলাম, কালকে এসে আমি ক্লেম করতে পারবো না যে আমার 10 টাকা আছে। সো এটাই হচ্ছে মূলত ব্লকচেইনের ইনিশিয়াল ডেফিনেশন। যত দিন যাবে তত আমরা ব্লকচেইনের ডেফিনেশনটা আমাদের কাছে আরও অনেক ক্লিয়ার হবে। সো আমরা যদি কি পয়েন্ট চিন্তা করি, এইটা হচ্ছে একটা চেইন অফ ডিজিটাল ব্লকস, যেটা মূলত কী করে? ট্রানজ্যাকশনের রেকর্ডগুলোকে স্টোর করে রাখে। সো হোপফুলি আমরা ব্লকচেইনের ডেফিনেশনটা বুঝতে পেরেছি। তাহলে এবার আমরা দেখি কিছু ক্যারেক্টারিস্টিক্স ব্লকচেইনের। তাহলে ব্লকচেইনের যে প্রিভিয়াস ডেফিনেশনটা আমরা দেখলাম, এখানে কয়েকটা শব্দ আমরা পেয়েছি। এই শব্দগুলোকে একটু বিশদভাবে বোঝার চেষ্টা করবো এখন। সো প্রথম যেই বৈশিষ্ট্য সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। এই ডিসেন্ট্রালাইজেশনের মানে কি আসলে? সো আমি যদি এটুকু বাদ দিয়ে দিই ডি, তাহলে কি হয়? এটা সেন্ট্রালাইজেশন। সেন্ট্রালাইজেশন মানে কি? বর্তমানে আমরা পৃথিবীতে যদি বলি বা ধরুন আমাদের দেশে যত কিছু কন্ট্রোল হয়, ইচ অ্যান্ড এভরিথিং এই সেন্ট্রালি কন্ট্রোল করা হয়। ইট মিনস আমাদের 18 কোটি মানুষ রয়েছে। 18 কোটি মানুষের একটা গভর্নমেন্ট আছে বা সরকার আছে, তারা মূলত কী করতেছেন? 18 কোটি মানুষকে চালাচ্ছেন, রাইট? বা কন্ট্রোল করতেছেন। সো সেন্ট্রালাইজেশনের মানে হচ্ছে যে আমার এইটা হচ্ছে একটা সেন্টার, আমার এইখানে মানুষ থাকতে পারে, টিম থাকতে পারে, পিপুল থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, ওকে? সো এখানে কি করা হয়? এই যে সেন্ট্রাল পয়েন্ট, এই সেন্ট্রাল পয়েন্ট থেকে এই যে আমাদের যত মানুষ বা যা কিছু আছে, সবাইকে যখন কন্ট্রোল করা হয় বা পরিচালনা করা হয়, তখন সেই সিস্টেম বা ওয়েটাকে আমরা বলতে পারি সেন্ট্রালাইজড। সেন্ট্রালাইজড। তাহলে ডিসেন্ট্রালাইজড কি হবে? জাস্ট এর উল্টোটা। ইট মিনস এইখানে আমাদের কোনো সেন্ট্রাল অথরিটি বা গভর্নমেন্ট থাকবে না। অর্থাৎ এখানে একজন মানুষ, এখানে একজন মানুষ, এখানে একজন মানুষ, এখানে একজন মানুষ, সবাই কি করবে? একজন আরেকজনের সাথে কানেক্টেড হয়ে থাকবে, এবং এইখানে 4 জনই নেতা, 4 জনই সরকার, 4 জনই
বলতে পারেন যে ক্যাপ্টেন, এখানে সেন্ট্রাল কোনো অথরিটি নাই। ইট মিনস সবাই এখানে বস। সো এটাকে আমরা বলে থাকি ডিসেন্ট্রালাইজেশন বা ডিসেন্ট্রালাইজড সিস্টেম। সো আমরা যদি একটু পড়ি, এখানে কি বলতেছে যে নো সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্রোল অর ফেইলিউর, যেটা বললাম যে আমাদের এখানে একটা সিঙ্গেল পয়েন্ট নাই। নেটওয়ার্ক ইজ মেনটেইনড বাই মাল্টিপল পার্টিসিপেন্টস। আমাদের এইখানে ধরুন এটাকে যদি আমরা সিম্পলি ডেটাবেস চিন্তা করি, তো এই ডেটাবেসটাকে কন্ট্রোল করতেছে এই যে সেন্ট্রাল থেকে একটা টিম বা একজন পার্সন কন্ট্রোল করতেছে। বাট এইখানে আমাদের ডিবিটা কি হয়েছে, ডেটাবেসটা আমাদের প্রত্যেকের কাছে আছে, কোনো সিঙ্গেল পার্সন দ্বারা কি হচ্ছে না, কন্ট্রোল হচ্ছে না। সো এটাই হচ্ছে আমাদের ডিসেন্ট্রালাইজেশনের কনসেপ্ট। সেকেন্ড যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি। আমরা ব্লক চেইনে যখন কোনো কিছু রাখি, ধরুন একটা ট্রানজ্যাকশন হিস্ট্রি রাখলাম TR1, ধরুন এটা একটা ট্রানজ্যাকশন হিস্ট্রি আমরা রাখলাম। যখনই আমি এই হিস্ট্রিটা অ্যাড করব বা ট্রানজ্যাকশনটা করব, তখনই আমার এই সিস্টেমে ধরুন 4 জন, এই 4 জনই মূলত কী করতে পারবে, জানতে পারবে এবং দেখতে পারবে যে এখানে একটা ট্রানজ্যাকশন অ্যাড হয়েছে। ইট মিনস এখানে লুকানোর কোনো কিছু নাই, বা ধরুন আপনি হাইড করে রাখবেন কোনো কিছু, দেন পরবর্তীতে সেটা চেঞ্জ করবেন, এরকম কোনো সুযোগ নেই। সব কিছু ট্রান্সপারেন্টলি সবার কাছে ভিজিবল। সো সেটাই বলা হয়েছে যে অল ট্রানজ্যাকশনস আর ভিজিবল টু নেটওয়ার্ক পার্টিসিপেন্টস। যেমনটা বললাম যে আমার এখানে 4 জন আছে, তাহলে 4 জনের কাছে ভিজিবল থাকবে। যদি থাউজেন্ডস পিপল থাকে, থাউজেন্ডস পিপলের কাছে এটা কী হবে, ভিজিবল হবে। সেকেন্ড হচ্ছে প্রমোটস অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রাস্ট। তাহলে যখন আপনি ইচ অ্যান্ড এভরিথিং আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন, তখন ডেফিনেটলি সেটা কী হবে, ট্রাস্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি কী করবে, ডেভেলপ করবে বা বিল্ড করবে। তাহলে 2টা বৈশিষ্ট্য আমরা দেখে ফেললাম, একটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন আর একটা হচ্ছে ট্রান্সপারেন্সি। এরপরে আমাদের নেক্সট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ইমিউটেবিলিটি। ইমিউটেবিলিটি মানে কি? ইমিউটেবিলিটি মানে হচ্ছে কোনো কিছু আপনি চেঞ্জ করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। সো ব্লক চেইনে যদি আমরা একটা ডেটা ইনপুট করে দেই, পরবর্তীতে আমরা সেটার কি করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। একদম শুরুতে যখন আমি ব্লক চেইনের ডেফিনেশন বলতেছিলাম, তখন বলতেছিলাম যে রাইট নাও যে ঘটনাটা ঘটে থাকে আমরা প্রায়শই দেখতে পাই, যে ধরুন একজন পাওয়ারফুল ব্যক্তি কাউকে 5 টাকা দিল তার পাওয়ারের বলে, সে বলছে আমি 10 টাকা তোমাকে দিয়েছি। সো চেঞ্জ করে ফেলতে পারে, ইভেন ডকুমেন্টেও আমরা চেঞ্জ করে ফেলতে পারি, রাইট? কোনো ব্যাপার না, ডকুমেন্ট আমরা কি করতে পারি, চেঞ্জ করে ফেলতে পারি। বা ধরুন দলিল, এটাতে আমাদের দেশে অনেক প্রবলেম হয়, আমরা জানি যে জাল দলিল করা হয়। সো সেখানে মূলত কী করা হয়, ডকুমেন্টে জাস্ট ওনারের নামটা চেঞ্জ করে ফেলা হয়, রাইট? সো এই প্রবলেমসগুলো আমাদের সেন্ট্রালাইজড সিস্টেম বা ট্রেডিশনাল যে ওয়ে আছে সেগুলোতে প্রবলেমগুলো হয়ে থাকে। বাট ব্লক চেইনে এই জিনিসটা কখনোই পসিবল না। ইট মিনস আপনি যখন কোনো কিছু ইনপুট করে দিবেন ব্লক চেইনে, বা ব্লকে যখন কোনো কিছু স্টোর করবেন, সেটা আপনি কি করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। সেটাকে বলা হয় ইমিউটেবিলিটি। সো কি বলা হচ্ছে যে once recorded data cannot be altered retroactively actively. And second হচ্ছে কি ensures data integrity and creates audit trail. সো সিম্পলি যদি বলি যে আমরা যদি কিছু একটা ইনপুট করে দেয়, সিম্পলি আমরা চেঞ্জ করতে পারবো না। তারপরে বৈশিষ্ট্যটা হচ্ছে সিকিউরিটি। সো ব্লক চেইনে যখনই আমরা কোনো কিছু রাখি, সেটা সরাসরি রাখা হয় না, ডিরেক্টলি আমরা কোনো কিছু স্টোর করি না, সব কিছুই আমরা মূলত ইনক্রিপ্ট করে ফেলি আমরা। সো কীভাবে করি, কী ব্যবহার করি, সেগুলো আমরা দেখবো খুব শীঘ্রই। তাহলে সিম্পলি যদি আমি বলি যে আমরা ব্লক চেইনে সব কিছু এনক্রিপ্ট করে রাখি, সো এনক্রিপ্টেড ফাইল যদি কেউ পেয়েও যায়, তাহলে কিন্তু কী করতে পারবে না, সে আমাদের ডেটাটা রিড করতে পারবে না, রাইট? সো এনক্রিপ্টটা আমরা করে থাকি মূলত এই যে ক্রিপ্টোগ্রাফিক টেকনিক ব্যবহার করে, যেটা মূলত আমাদের ডেটাগুলোকে কী করে, প্রোটেক্ট করে। এছাড়া আমাদের ব্লক চেইনে কনসেনসাস মেকানিজম বা কনসেনসাস প্রোটোকল নামে একটা টার্ম আছে। এই মূলত কী করে, এই মূলত ভেরিফাই করে আমাদের ইউজার্সদের। অর্থাৎ আপনি চাইলে একটা পাবলিক নেটওয়ার্ক আছে, আপনি চাইলেই সেখানে অ্যাড হতে পারবেন না, বা আপনি যে কোনো ডেটা স্টোর করে ফেলতে পারবেন না, বা আপনি ব্লক অ্যাড করতে পারবেন না। এইটা মূলত আমাদের এই কনসেনসাস মেকানিজম বা প্রোটোকল রয়েছে, এর মধ্য দিয়ে যেতে হয়, যেখানে মূলত আপনাকে কী করতে হবে, কী করা হয়, আপনাকে মূলত ভেরিফাই করা হয়। সো ব্লক চেইন আমাদের ট্রেডিশনাল যে সিস্টেমগুলো রয়েছে,
এটা থেকে থাউজেন্ডস টাইম বেটার সিকিউরিটি প্রোভাইড করে। চলুন এবার আমরা দেখি ব্লক চেইনের পেছনের কিছু ইতিহাস দেখি। সো ব্লক চেইন এই শব্দটা বা ব্লক চেইন টার্মটা সর্বপ্রথম 1991-এ স্টুয়ার্ট হ্যাবার এবং ডব্লিউ স্কট স্টর্নেটা এই দুইজন পার্সন কি করেন, পরিচিত করান ক্রিপ্টোগ্রাফিক্যাল সিকিউর চেইন অফ ব্লক, যেটা মূলত তারা বলেন যে ব্লক চেইন হচ্ছে এই জিনিস। এরপরে নিক 1998-এ একটা বিট গোল্ড নামের টার্মিনোলজি নিয়ে আসে, যেটা মূলত কি একটা ডিসেন্ট্রালাইজড ডিজিটাল কারেন্সি। 2008-এ সাতোশি নাকামোতো নামে একজন পার্সন, অজ্ঞাত ব্যক্তি, তিনি বিটকয়েন নামে একটা হোয়াইট পেপার পাবলিশ করেন, যেটার পরেই মূলত ব্লক চেইন বলতে পারেন বুম করেছে। 2019-এ তিনি কি করেন, এই নেটওয়ার্ক লঞ্চ করেন, বিটকয়েন নেটওয়ার্ক, যেটা আমরা বলতে পারি যে ব্লক চেইন এই যে আমাদের 1991-এ পরিচিত হয়েছিল সেটার রিয়েল ইমপ্লিমেন্টেশন ঘটে। 2015-এ ইথেরিয়াম ইন্ট্রোডিউস করেন ভিটালিক বিউটারেন। সো 2009-এ যখন হচ্ছে সাতোশি নাকামোতো বিটকয়েন নিয়ে আসলো, তখন ব্লক চেইন পরিচিতি পাওয়া শুরু করলো, বাট বিটকয়েনের বেশ কিছু লিমিটেশন ছিল। ওই লিমিটেশনগুলো সলভ করলো ভিটালিক বিউটারিন। দেন 2015 সালে ইথেরিয়াম কি করলেন, তিনি ইন্ট্রোডিউস করালেন এবং একই সাথে স্মার্ট কন্ট্রাক্ট নামে একটা কনসেপ্ট পরিচিত করালেন, যেটা মূলত এই যে আমাদের বিটকয়েনের অনেকগুলো ড্রব্যাক ছিল বা লিমিটেশন ছিল সেগুলো মূলত সলভ করলো। অ্যান্ড আমরা যদি এখনকার সময়ের কথা বলি, তাহলে তো আমরা কি করতেছি, ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে মূলত আমরা ব্লক চেইনটাকে অ্যাডাপ্ট করতেছি বা ইউজ করতেছি। এখন আমরা চলুন দেখি কিছু ফান্ডামেন্টাল কম্পোনেন্টস অফ ব্লক চেইন। তাহলে শুরুতে আমি একটা শব্দ বলেই দিয়েছিলাম আপনাদের যে ব্লক চেইনে দুইটা শব্দ রয়েছে, একটা হচ্ছে ব্লক। তাহলে এই ব্লকে মূলত আমরা কি করি, এভরিথিং রাখি। সো এই ব্লক মূলত কি করে, আমাদের ট্রানজ্যাকশান বা যে কোনো ডেটা স্টোর করে রাখে। এছাড়াও ব্লক কিছু অ্যাসোসিয়েটেড ডেটা স্টোর করে রাখে, যেমন একটা হচ্ছে টাইম স্ট্যাম্প, একটা হচ্ছে প্রিভিয়াস, এখানে যেটা বলা হচ্ছে লিঙ্ক টু প্রিভিয়াস ব্লকস, এটা আমি একটু ডিটেলসে পরে বললাম, যে সংক্ষিপ্তভাবে বলে রাখি যে হ্যাশ রাখে, আবার প্রিভিয়াস হ্যাশ রাখে। সেই প্রিভিয়াস হ্যাশ বা এই যে হ্যাশটা মূলত কী করে, আমাদের একটা ব্লক থেকে আরেকটা ব্লকের সাথে লিঙ্ক আপ যুক্ত করে, হ্যাঁ, বা লিঙ্ক আপ করে আর কি। সো এই হচ্ছে আমাদের ব্লকের ইনিশিয়াল পরিচিতি। আমরা পুরো একটা ব্লক বা ব্লকে কোন কোন ধরনের ডেটা থাকে, কী কী কম্পোনেন্ট থাকে, সেগুলো আমরা দেখব। এরপর হচ্ছে ট্রানজ্যাকশান। সো ট্রানজ্যাকশান হচ্ছে মূলত যখন আমরা কি করতেছি, কোনো টাকা পাঠাচ্ছি বা রিসিভ করতেছি, সেটাকে আমরা সিম্পলি ট্রানজ্যাকশান বলতেছি। সেটা কি, এই যে রেকর্ড অফ এক্সচেঞ্জ অফ ভ্যালু অর ডেটা, ঠিক আছে? তাহলে এটা আমাদের ভ্যালু হতে পারে বা ডেটাও হতে পারে। এগুলো কি থাকে, আমাদের ক্রিপ্টোগ্রাফিক্যালি সাইন্ড থাকে ইনিশিয়েটরের দ্বারা। সেগুলো নিয়ে আমরা হচ্ছে যে ইন ডিটেলস জানবো পরবর্তীতে। এরপরে রয়েছে নেটওয়ার্ক নোডস। সো নোড আসলে কোনটা? আমরা বলতেছি যে আমাদের ব্লক চেনে কি থাকবে, ব্লক থাকবে, রাইট? এখন ব্লক কিন্তু একাধিক থাকতে পারে, ব্লক আমাদের একাধিক থাকতে পারে। তাহলে এখানে ধরুন আমাদের 3টা ব্লক আছে, অর্থাৎ 3টা ব্লক মিলে একটা চেইন তৈরি হয়েছে। এখন এই ব্লকগুলো কাদের কাছে থাকবে বলুন দেখি? একজন পার্সনের কাছে থাকবে, রাইট? একজন পার্সনের মূলত কি থাকবে, কম্পিউটারে থাকবে এগুলো, রাইট? তাহলে এরকমভাবে আমাদের ধরুন 4 জন পার্সন আছে এবং 4 জনের কাছে এইভাবে ব্লক আছে। ব্লকগুলো কোথায় আছে? কম্পিউটারে আছে। তাহলে এই যে পার্সন, এই পার্সন তার কম্পিউটারে কি রাখতেছেন? এই ব্লকগুলো রাখতেছেন বা একটা ব্লক চেইন নেটওয়ার্ক রাখতেছেন। তাহলে এইখানে আমরা মূলত এই যে পার্সন, হ্যাঁ, যিনি কন্ট্রোল করতেছেন একটা কম্পিউটার সহ, সেটাকে মূলত আমরা কি বলে থাকি? নোড বলে থাকি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের নোড। তাহলে ব্লক চেইন প্রত্যেকটা এই যে কম্পিউটার বা ডিভাইস যারা মূলত এগুলো কন্টেইন করতেছে, তাদেরকে আমরা সিম্পলি বলতেছি নোড। তাহলে কি বলা হচ্ছে যে কম্পিউটার্স দ্যাট মেইনটেইন অ্যান্ড ভ্যালিডেট দ্য ব্লক চেইন, এটা কি করে, স্টোর করে ফুল অর পার্সিয়াল কপিজ অফ দ্য ব্লক চেইন। সো নোড আবার 2 ধরনের আমাদের হয়ে থাকে, সেটাও আমরা জানবো। একটা হচ্ছে ফুল, একটা হচ্ছে পার্সিয়াল। সো যেগুলো হচ্ছে ফুল নোড, তারা মূলত কি করে থাকে, আমাদের একটা ব্লকে যত কিছু আছে ইচ অ্যান্ড এভরিথিং তারা স্টোর করে। আরেকটা হচ্ছে পার্সিয়াল নোড হয়ে থাকে। পার্সিয়াল নোড মূলত কী করে, আমাদের ব্লক চেইনের ইম্পর্টেন্ট পার্টটুকু শুধুমাত্র রাখে, আদার্সগুলো তারা স্টোর করে রাখে না। এরপরের যেই কম্পোনেন্টটা রয়েছে সেটা হচ্ছে কনসেনসাস মেকানিজম, এটা নিয়ে আমি কিছুটা বলেছিলাম। সো এইটা হচ্ছে রুলস ফর ভ্যালিডেটিং নিউ ব্লকস এনশিওরস এগ্রিমেন্ট অন দ্য স্টেটমেন্ট অফ দ্য ব্লক চেইন। সো এটার মানে কি, আমি কিছুটা আপনাদের আইডিয়া দিয়েছি। কনসেনসাস মেকানিজম নিয়ে আমরা একটা ক্লাস নেব পুরো।
আমি তারপরে এখানে জাস্ট আরেকবার বলে নেই, সেটা হচ্ছে যে এই যে আমাদের ব্লক আমরা অ্যাড করতেছি, এই ব্লক যদি আমরা অ্যাড করি তাহলে কিন্তু রিওয়ার্ড ফি পাই আমরা, এবং রিওয়ার্ড ফি এর পরিমাণটা অনেক, কয়েক কোটি টাকা বা বিডিটিতে আর কি। এখন যদি আমরা একটা ব্লক অ্যাড করার ফলে রিওয়ার্ড পাই, তাহলে আপনি কি করব? সারাদিন আমি জাস্ট ব্লক অ্যাড করতেই থাকবো, তাই না? বাট ব্যাপারটা হচ্ছে এই ব্লক অ্যাড করাটা এতটা সহজ না। এই ব্লক মূলত আমাদের অ্যাড করতে হয়, যখন আমরা অ্যাড করি তখন আমাদের এই কনসেনসাস মেকানিজম ফলো করতে হয়। সো এই কনসেনসাস মেকানিজম মূলত কী করে, আমি যে ব্লকটা অ্যাড করতেছি, হতে পারে আমি একজন হ্যাকার, তাহলে পরে আমার এই ব্লকটা ভ্যালিড কিনা, বা আমি একজন হ্যাকার কিনা, বা আমি একজন রিয়াল পারসন কিনা, সেই জিনিসগুলো মূলত কী করা হয়, ভেরিফাই করা হয়। সো ভেরিফাই কীভাবে করা হয় সেটাও আমরা দেখবো। আপাতত জাস্ট জেনে রাখুন যে ভেরিফাই করা হয়, এবং ভেরিফাই করে যদি আপনি ভ্যালিড হন তখনই কেবল কী হয়, আপনার যে ব্লক সেটা এখানে অ্যাড হয়। সো এটাকে বলা হচ্ছে কনসেনসাস মেকানিজম বা কনসেনসাস প্রোটোকলও বলা হয় এটাকে। সো আমরা ব্লক চেইনের যেই ফান্ডামেন্টাল কম্পোনেন্টসগুলো আছে সেগুলো আমরা মোটামুটি জানলাম। আরও অনেক কম্পোনেন্টস আছে যেগুলো আমরা ধীরে ধীরে জানবো। বাট এখন চলুন আমরা একটু দেখি যে ব্লক চেইন যে কারেন্টলি বা ট্র্যাডিশনাল ডেটাবেজ আছে, এখান থেকে এর ডিফারেন্সিয়েশনগুলো কী, আসলে পার্থক্য কী, বা কীভাবে এটা আলাদা। সো প্রথমে আমরা ট্র্যাডিশনাল যে ডেটাবেজ সেটা একটু বোঝার চেষ্টা করব। সো ট্র্যাডিশনাল ডেটাবেজটা হচ্ছে সেন্ট্রালাইজড, যেটা আমরা প্রথমেই বললাম। এটা কি করা হয়, কন্ট্রোল করা হয় একটা সিঙ্গেল অথরিটি দ্বারা। এটা হচ্ছে মিউটেবল। ধরুন আপনি হচ্ছেন আপনার ক্লাসের ক্যাপ্টেন, আপনার কাছে সকল ডেটাবেজগুলো আছে, আপনি চাইলেই কিন্তু কি করতে পারবেন, একজন ধরুন আপনার এনিমি, তাকে আপনি পছন্দ করেন না, তার ডেটাগুলো আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। সো ক্যান এডিট অর ডিলিট পাস্ট রেকর্ডস, এগুলো কি থাকে, প্রাইভেট থাকে। যেমন আমি শুরুতে বললাম যে গভর্নমেন্ট, সো গভর্নমেন্টের জিনিসগুলো কি আমরা পাবলিক সব কিছু কি দেখতে পাই? ডেফিনেটলি না, সেগুলো কি থাকে, প্রাইভেটলি রাখা থাকে। অথরিটি ড্রিভেন, এখানে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটর কি করে, বা এই যে যেমন ক্লাসের ক্ষেত্রে আমরা বললাম যে ক্লাসে আমাদের ক্যাপ্টেন কি করতে পারে, যে কোনো ধরনের ডিসিশন নিতে পারে, রাইট? সো এগুলো হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল ডেটাবেজের কিছু বৈশিষ্ট্য। এগুলোর প্রবলেম কি? প্রবলেম অনেক প্রবলেম আছে। তাহলে এখানে যেমন আমি চেঞ্জ করে ফেলতে পারতেছি, এটা আমাদের পাবলিকলি দেখতে পাচ্ছি না, সবার কাছে ভিজিবল না। এটা হচ্ছে আমাদের একজন পারসন কন্ট্রোল করতেছে। সেন্ট্রালাইজ সিস্টেমের প্রবলেম হচ্ছে, ধরুন হ্যাকার হ্যাক করতে চায়। এখানে আমার একটা সিঙ্গেল ডেটাবেস থাকতেছে বা সিঙ্গেল একটা জায়গা থাকতেছে। সো হ্যাকার হ্যাক করতে চাইলে এখানে জাস্ট একটা সিঙ্গেল জায়গাতে তাদের কী করতে হবে, ইফোর্ট দিতে হবে। তাকে কিন্তু অনেক জায়গাতে ইফোর্ট দিতে হচ্ছে না। সো এইটা কম্প্যারেটিভলি ইজি হ্যাক করার জন্য। এখন যদি আমরা ব্লক চেইনে দেখি, এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড, যেখানে আমার সিঙ্গেল কোনো অথরিটি নাই। ইট মিনস আপনি চাইলেই একজন পার্সনকে অ্যাটাক করে ওই ডেটাবেসটা আপনি হ্যাক করতে পারবেন না। এটা হচ্ছে ইমিউটেবল, আমি চাইলে এটা কী করতে পারবো না, আমি চেঞ্জ করতে পারবো না। এটা ট্রান্সপারেন্ট, ধরুন আমি ব্লক চেইনে একটা গভর্নমেন্ট রাখলাম, ওই গভর্নমেন্ট কী করতেছেন, কী ডিসিশন নিচ্ছেন, ইচ অ্যান্ড এভরিথিং আমরা কী করতে পারবো, দেখতে পাবো। এতে করে কী হবে, আমাদের পাবলিকদের ভরসা ক্রিয়েট হবে। এরপর হচ্ছে কনসেনসাস ড্রিভেন, ইট মিনস আমরা যখন কোনো কিছু অ্যাড করব বা কোনো একটা ডিসিশন নেব, তখন ডেফিনেটলি আমাদের কী করতে হবে, আমাদের কমিউনিটির থ্রুতে যেতে হবে। আমাদের বেশ কিছু প্রোটোকল আছে, সেগুলোর মাধ্যমে আমরা কী করতে পারবো, আমরা ওই ডিসিশন বা কোনো কিছু অ্যাডিং বা কোনো কিছু রিমুভিং আমরা করতে পারবো। সো ব্লক চেইনটা মূলত আমাদের ট্র্যাডিশনাল সিস্টেমের যে ল্যাক্সগুলো রয়েছে বা যে ড্রব্যাকগুলো রয়েছে বা যে প্রবলেমসগুলো রয়েছে আমাদের সেফটি নিয়ে, আমাদের ডেটা কন্ট্রোলিং পাওয়ার নিয়ে, এই প্রবলেমগুলো মূলত সলভ করে ব্লক চেইন। অ্যান্ড এই জন্যে মূলত আমরা বলতেছি যে ব্লক চেইন ইজ দ্য ফিউচার, ইভেন নট ফিউচার, প্রেজেন্ট আমরা বলতে পারি। কারণ হচ্ছে অলরেডি অনেক কান্ট্রি, অনেক অর্গানাইজেশন ব্লক চেইন ইমপ্লিমেন্ট করতেছে, কেউ ফুললি, কেউ পার্শিয়ালি। সো ব্লক চেইন ডেফিনেটলি আমাদের যে ডেটা সিকিউরিটি বা ডেটা কন্ট্রোলিং পাওয়ার যে প্রবলেমটা ছিল, এই প্রবলেমটা কী করতেছে, খুব ভালোভাবে সলভ করতেছে। সো আমরা জাস্ট একটু কিছু অ্যানালজি দেখি রিয়েল ওয়ার্ল্ডে আমাদের এই ব্লক চেইনের। সো আমরা ধরি যে ব্লক চেইনটা হচ্ছে একটা পাবলিক নোটবুক তো আমরা বুঝি, রাইট? আমরা লিখে থাকি যেখানে মূলত। সো এখানে মূলত কী করতে পারবে, এই পাবলিক নোটবুকে যে কেউ রাইট করতে পারবে, অর্থাৎ লিখতে পারবে, যেটা আমাদের ব্লক চেইনের ল্যাঙ্গুয়েজে হচ্ছে ট্রানজ্যাকশন বা ডেটা অ্যাড করা। এবং এই নোটবুকের একটা করে কপি কী থাকবে, প্রত্যেকের কাছে থাকবে।
যেটাকে মূলত বলা হয় ডিস্ট্রিবিউটেড লেজার। লেজার মানে হচ্ছে সিম্পলি একটা পেজ, হ্যাঁ? সো ডিজিটাল লেজার মানে এটা সিম্পলি আমাদের অনলাইনে থাকবে, এই তো ব্যাপারটা। সো এই লেজারে মূলত আমরা যা কিছু লিখবো এর একটা করে কপি কি থাকবে? আমার ধরুন 4 জন পারসন আছে, 4 জনের কাছে কি হবে? এটা থাকবে। নিউ পেজেস আর অ্যাডেড বাই গ্রুপ এগ্রিমেন্ট। এখন ধরুন কালকে আমি 2 নাম্বার পেজ অ্যাড করব। হ্যাঁ, এটার আরেকটা পেজ অ্যাড করব, সেটার জন্য ডেফিনিটলি আমার কি করতে হবে? আমার যেই পিপলরা এখানে আছে বা নোড আছে তাদের পারমিশন লাগবে এবং ডেফিনিটলি সেটা ভেরিফাই করা হবে। পেজেস আর লিঙ্কড অ্যান্ড লকড ইমিউটেবিলিটি। সো আমরা এখানে চেঞ্জ করতে পারবো না এবং আমাদের এই যে এটা একটা ব্লক, এটা একটা ব্লক, প্রত্যেকটা কি থাকে? লিঙ্কড থাকে। এভরিওয়ান ক্যান সি অল এন্ট্রিজ। ইট মিনস আমরা যখনই কোনো কিছু আমাদের লেটস সে নতুন আমি একটা অড এখানে রাখতেছি হ্যালো, যখন এটা আমি রাখবো সেটা কি হয়ে যাবে? সবার কাছে ভিজিবল হয়ে যাবে। নো ওয়ান পারসন কন্ট্রোলস দ্য নোটবুক। ইট মিনস ধরুন আপনি এখানে দাদাগিরি দেখাবেন, আপনি চাচ্ছেন দাদাগিরি দেখিয়ে এটাকে শুধুমাত্র আপনি একাই কন্ট্রোল করবেন। এটা কখনোই পসিবল না, যেটাকে আমাদের ব্লক চেইনে বলা হয় ডিসেন্ট্রালাইজেশন। সো আই হোপ ব্লক চেইনের যে ইনিশিয়াল কনসেপ্ট আছে সেটা আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। আমি যেমনটা শুরুতে বলেছি যে আমরা আরও বেশ কিছু ভিডিওজ বা লেকচার যখন দেখব তখন এটা একদম পানির মতো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন এবার আমরা একটু রিক্যাপ করে ফেলি যে আমরা এই পুরো লেকচারে কী কী দেখলাম। সো ব্লকচেন হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজড, ট্রান্সপারেন্ট এবং ইমিউটেবল লেজার টেকনোলজি, যেখানে মূলত আমরা ট্রানজ্যাকশন হিস্ট্রি বা যে কোনো ধরনের ডেটা আমরা স্টোর করি। এটা ইভলভ করেছে আর্লি ক্রিপ্টোগ্রাফিক রিসার্চ থেকে, বিটকয়েনের মাধ্যমে। আমাদের এই ব্লক চেইনে কোর কম্পোনেন্টস হচ্ছে ব্লকস, ট্রানজ্যাকশন, নোটস এবং কনসেনসাস প্রোটোকল। এবং এইটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল যেই ডেটাবেজ আছে তার যে ড্রব্যাকসগুলো আছে বা ল্যাকিংসগুলো আছে সেগুলোকে ওভারকাম করে আমাদের মোর সিকিউর এবং মোর সেফ আমাদের একটা সিস্টেম মূলত প্রোভাইড করে, যেখানে আমরা আমাদের ডেটাগুলো সিকিউরলি রাখতে পারি।